ভারতীয় সংবিধান বলছে মানুষকে পরিবেশগতভাবে সুরক্ষা দেওয়ার দায়িত্ব প্রশাসনের, সেই দায়িত্ব প্রশাসনকে পালন করতে হবে। প্রকৃতির সাথে মানুষের যে বন্ধন, সেই বন্ধন চিরকাল আছে, থাকবে। সেই বন্ধনটা আমাদের আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। নিজেরাই নিজেদের কবর খুঁড়ছে কিনা সেটা তারা ভাবছে, এটা নিয়ে আমার সন্দেহ আছে। এই উন্নয়নের ক্ষেত্রে কোনো বৈজ্ঞানিক পন্থা যেগুলো আগে অবলম্বন করা উচিত ছিল সেগুলো না করার ফলে বিপর্যয়ের মুখে আমরা পড়েছি। পুঁজিবাদী দেশগুলো কর্পোরেটের দ্বারা পরিচালিত হয়। কর্পোরেট তাদের যে মুনাফা জন্য স্বাভাবিক কারণেই অবৈজ্ঞানিক ভাবে যেটা দরকার নেই তার বেশি উৎপাদন করে মুনাফার জন্য। দেশের আইন পরিবর্তন করা হচ্ছে, পরিবেশ আইন, এনভায়রনমেন্ট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট আইন, সবকিছু পরিবর্তন, খনি আইন সব পরিবর্তন করা হচ্ছে যাতে কর্পোরেটটা সহজে লুট করতে। এই রাজ্যে যেভাবে জলাভূমি বোঝানো হচ্ছে, প্রমোটার রাজ যেভাবে উৎসাহিত হচ্ছে, জলাভূমি বুঝে ফেলছে, সরকার চুপ, লোকাল যে প্রশাসন তারা চুপ, পৌরসভা চুপ, জলাভূমিতে বাড়ি উঠে গেল। ইয়াং জেনারেশন তারা যদি এটাতে সচেতন না হয় তাহলে পরে কিন্তু আমরা বেশি দিন এটাকে এগিয়ে, বিপদটা কিন্তু তাদের বেশি, আগামী দিনে জলের কষ্ট তারা বেশি ফিল করবে, তাদেরকে এগিয়ে আসতে হবে। না হলে পরে আজকে আমরা এই পরিস্থিতিতে মুক্তি হতে পারি। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। ও বুকে গভীর আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। প্রকৃতির সাথে মানুষের যে বন্ধন, সেই বন্ধন চিরকাল আছে, থাকবে। সেই বন্ধনটা আমাদের আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। উন্নয়নের ক্ষেত্রে যেভাবে পরিবেশটা উন্নয়নের ক্ষেত্রে একটা ভুল পথ নেওয়ার জন্য সবটাই এমনি বিপন্ন হয়েছে। এবং এই উন্নয়নের ক্ষেত্রে কোনো বৈজ্ঞানিক পন্থা যেগুলো আগে অবলম্বন করা উচিত ছিল সেগুলো না করার ফলে বিপর্যয়ের মুখে আমরা পড়েছি। বহু আলোচনা হচ্ছে, সারা পৃথিবী জুড়ে আলোচনা হচ্ছে, অনেক সম্মেলন হচ্ছে, কিন্তু তাতেও কিন্তু যত সম্মেলন, প্রায় আজ পর্যন্ত কয়েক হাজার সম্মেলন হয়েছে। 72 সালে স্টকহোম কনফারেন্সের পরে আমরা ভেবেছিলাম যে সম্মেলনগুলোর যে বিধান, সেই বিধানগুলো যদি আমরা মানি তাহলে পর ঠিক হবে, কিন্তু কোনো বিধান কোনো রাষ্ট্র, বেশিরভাগ রাষ্ট্র মানেনি। সবাই মুনাফার পেছনে চলেছে। রাষ্ট্র যে রাজনীতি যেভাবে চলে, মূলত রাজনীতিগুলো বিভিন্ন দেশ, যেগুলো পুঁজিবাদী দেশগুলো কর্পোরেটের দ্বারা পরিচালিত হয়। কর্পোরেট তাদের যে মুনাফা জন্য স্বাভাবিক কারণেই অবৈজ্ঞানিক ভাবে যেটা দরকার নেই তার বেশি উৎপাদন করে মুনাফার জন্য। আমরা ভারতবর্ষের ক্ষেত্রেই দেখেছি যে ভারতবর্ষে আজকে 1 ভাগ মানুষের কাছে 45 ভাগ সম্পদ, টোটাল মোট 10 ভাগ মানুষের কাছে 65 ভাগ সম্পদ, আর নিচের দিকে 50% মানুষ, আর নিচের দিকে 50 ভাগ মানুষ, তাদের কাছে মাত্র 5 ভাগ সম্পদ। এই যে বৈষম্য, এই যে লুট চলছে, যে কর্পোরেট দ্বারা লুট, এটা সাম্প্রতিককালে একটা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে পৌঁছেছে। বিশেষ করে 10-12 বছর ধরে আমরা দেখছি দেশের আইন পরিবর্তন করা হচ্ছে, পরিবেশ আইন, এনভায়রনমেন্ট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট আইন, সবকিছু পরিবর্তন, খনি আইন সব পরিবর্তন করা হচ্ছে যাতে কর্পোরেটটা সহজে লুট করতে পারে। একটা উদাহরণ দিতে পারি, যে ধরুন জঙ্গল, আগে নিয়ম ছিল জঙ্গলের কতদূর পর্যন্ত, কতদূর বাদে তুমি কোনো একটা ডেভেলপমেন্টের কাজ করতে পারবে, সেটাকে হচ্ছিল কমিয়ে আনা হয়েছে। কিন্তু তাই না, এবং যেটা করা হচ্ছে লিনিয়ার প্রজেক্ট, যদি রাস্তাঘাট, ট্রেন হয়, তোমার পারমিশন নেওয়ার দরকার নেই, জঙ্গলের উপর দিয়ে তুমি করতে পারবে। এইভাবে আইনগুলোকে সব পরিবর্তন করা হচ্ছে কর্পোরেটদের লুট জন্য। সেটা বলছি প্রশাসনিক ভাবে লুট, এটা কিন্তু ভয়ঙ্কর বিষয়। আমাদের রাজ্যে হচ্ছে মন্দারমণি, ওখানে রিসোর্ট ভেঙে দেওয়ার জন্য হাইকোর্ট গ্রিন বেঞ্চের মানে আইন রয়েছে, গ্রিন বেঞ্চ তাকে রায় দিয়ে দিয়েছে, এগুলো ভাঙতে হবে। সুন্দরবনে রিসোর্ট ভাঙতে হবে। আমাদের যে লেক টাউনে সমস্ত নয়নগুলিগুলো বুঝিয়ে ফেলা হয়েছে, মাটিতে লাভার নিয়ে সমস্ত রায় আছে, কিন্তু আমাদের সরকারও শুধু মানছে না, আমাদের সরকার কিছু পরিকল্পনা করছে। আমি বলেছি কলকাতার জলাভূমি, এটা আন্তর্জাতিক জলাভূমি, তার উপরে কিছু উন্নয়ন করা যায় না। 2002 সালের পরে যে স্ট্যাটাস ছিল সেই স্ট্যাটাস রাখার দরকার, কিন্তু সেইটাকে এখন তার উপর দিয়ে ফ্লাইওভার, তার উপর দিয়ে রাস্তা, এইসব এমন একটা পরিকল্পনা করছে, সেই জলাভূমি যে রামসার সাইট আন্তর্জাতিক জলাভূমি আছে
সেটা কিন্তু আর ওই আন্তর্জাতিক জলাভূমি হিসাবে স্বীকৃতি থাকবে না। রামসার ব্যুরো যারা স্বীকৃতি দেয় তাদেরকে ব্ল্যাক লিস্ট করে দেবে। সরকারই যদি এইভাবে করে, স্বাভাবিক কারণে উৎসাহ পাচ্ছে যে আমাদের সমস্ত যারা এই বিশেষ করে আমাদের এই রাজ্যে যেভাবে জলাভূমি বোঝানো হচ্ছে, প্রমোটার রাজ যেভাবে উৎসাহিত হচ্ছে, জলাভূমি বুঝে ফেলছে, সরকার চুপ, লোকাল যে প্রশাসন তারা চুপ, পৌরসভা চুপ, জলাভূমিতে বাড়ি উঠে গেল। তারপরে কেস হচ্ছে, কোর্টে কেস হচ্ছে, তারা ফাইন দিচ্ছে, পৌরসভা বলে দিচ্ছে ফাইন দিলে নাকি মুক্তি হয়ে যাবে। একটা বাড়ি 4 তলা করা দরকার, সে 10 তলা করে দিল, কি হচ্ছে, ভাঙছে না, ফাইন দিয়ে সেটাকে আইনত করেছি। এইভাবে প্রশাসনিক ভাবেই হচ্ছিল আজকের দুনিয়াতে আমাদের এইখানটাতে তারা পুরো পরিবেশ, জল, জমি, জঙ্গল, সাথে সাথে শহরের যে পরিবেশ, শহর যে আজকে আমরা তাপের প্রভাব, তাপদ্বীপ হয়ে গেছে, শহরকে আরো তাপদ্বীপে পরিণত করছি। আগামী দিনে এমন একটা পরিস্থিতি হবে, একটা আমাদের আন্তর্জাতিক একটি সংস্থা তারা বলছে আগামী 20 বছরের মধ্যে কলকাতায় 188 দিন তাপপ্রবাহ চলবে। এইরকম একটা পরিস্থিতি বলছে। যত তাপপ্রবাহ মানে গ্লেসিয়ার গলবে, জল গলে যাবে, সেই গ্লেসিয়ার গুলো সমুদ্রে পড়বে, সমুদ্রের জলতল বাড়বে। আমাদের যত ভারতবর্ষে কেন পৃথিবীর সমস্ত এখন শুরু হয়েছে, কতগুলো দ্বীপ অলরেডি ডুবে গেছে। ভারতবর্ষ সহ বিভিন্ন জায়গায় যে দ্বীপের দেশগুলো আছে, পারে যে আছে সমুদ্রের দিকে, সেগুলো ডুবে যাবে বলছে তো। 10-15 বছরের মধ্যে কলকাতার সম্ভাবনা আছে জলের তলায় চলে যেতে পারে। এইরকম একটা ভয়ানক অবস্থায় আমরা পৌঁছেছি। এই ক্ষেত্রে হচ্ছিল সমস্ত মানুষকে, বিশেষ করে আপনি বললেন ইয়াং জেনারেশন যারা রয়েছে, তাদেরকে হচ্ছিল সচেতন করা, তাদেরকে এগিয়ে আসতে হবে। ইয়াং জেনারেশন তারা যদি এটাতে সচেতন না হয়, তাহলে পরে কিন্তু আমরা বেশি দিন এটাকে এগিয়ে, বিপদটা কিন্তু তাদের বেশি, আগামী দিনে জলের কষ্ট তারা বেশি ফিল করবে। তাদেরকে এগিয়ে আসতে হবে, নাহলে পরে আজকে আমরা এই পরিস্থিতিতে মুক্তি হতে পারি। পশ্চিমবঙ্গে 4750টা ইকো ক্লাব ছিল স্কুলে, সেই স্কুলে এনভায়রনমেন্ট প্রোগ্রাম হতো। আমরা দেখলাম গত 15 বছরের মধ্যে, গত প্রায় 12-13 বছর আগে সব পাড়া ইকো ক্লাব যে টাকা দেওয়া হতো, টাকা বন্ধ করে দেওয়া হলো, সরকারের থেকে দেওয়া হতো, সেন্ট্রাল গভর্নমেন্ট। অন্য স্টেটে চলছে, আমাদের স্টেটে চলছে না, সেই ইকো ক্লাবগুলো বন্ধ করে দেওয়া হলো। তা সত্ত্বেও আমাদের মতো বিজ্ঞান সংগঠনগুলো যারা পরিবেশটা কাজ করি, আমরা চেষ্টা করছি স্কুলে এবং কলেজে গিয়ে ছাত্রদের সাথে মিটিং করা। আমরা যেমন নদীর আন্দোলন করছি, যেখানে নদী যাচ্ছে সেই নদীর পাশে স্কুল কলেজগুলোতে আমরা প্রোগ্রাম করছি। নদী না থাকলে কি বিপদ হতে পারে, একটা নদী যদি ধ্বংস হয়ে যায়, নদীর যদি পলিউশন হয়, কি বিপদ হতে পারে, আমরা চেষ্টা করছি। এবং তারা এগিয়ে আসছে, এই ইয়াং জেনারেশন তারা এগিয়ে আসছে। রাষ্ট্রকে পরিচালনা করার যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, মানুষই দিয়েছে। মানুষ আশা করে তারা মানুষের দেখভাল করবে, মানুষের সমস্যার সমাধান করবে। এবং এই আজকের দিনে মানুষ এতটাই নানাভাবে জর্জরিত হয়ে আছে যে তারা কতটা সেটা করতে পারছেন বা পারছেন না, সেটা সকল সময় খতিয়ে দেখে উঠতে পারছে না। কিন্তু যখনই তার ফলাফল নানান রকম আসছে, তখন সে হতাশ হচ্ছে। তো এই হতাশা আমরা বারে বারে দেখছি। আর এই হতাশা যখন হচ্ছে, তাদেরই ভাষা আজকে যে এই প্রাকৃতিক সম্পদ তোমরা রক্ষা করো, তোমাদের দায়িত্ব, তোমাদের আমরা সচেতন করে দিচ্ছি যে এটা তোমাদের দায়িত্ব ছিল। কারণ ভারতীয় সংবিধান বলছে মানুষকে পরিবেশগতভাবে সুরক্ষা দেওয়ার দায়িত্ব প্রশাসনের, সেই দায়িত্ব প্রশাসনকে পালন করতে হবে। নতুন প্রজন্মের ছেলে মেয়েদের সংখ্যা কম, এবং নতুন প্রজন্মের ছেলে মেয়েদের তাদের যে ইঁদুর দৌড়ের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, তারা সংকটের মধ্যে পড়েও তারা খাবার সময় দিতে পারছে না। আর আপনারা তো জানেন ক্রমাগত ভাবে মানুষ বলে অত ভাবতে হবে না, তারা শুনে এসছে, তারা শিক্ষা প্রতিষ্ঠানে শুনে এসছে, তারা অফিসে কাছারিতে শুনছে, তারা বাড়িতে শুনছে, অত ভাবিস না, অত সময় দিতে হবে না। মানে তাৎক্ষণিকতার উপরে সিদ্ধান্ত নেই। এই তাৎক্ষণিকতার উপরে নির্ভর করতে করতে তারা আর কোনো কিছু কান দিতে চাইছে না। এটা হচ্ছে একটা অবশ্যম্ভাবী ফল, এবং তার ফলটা কিন্তু খুব মারাত্মক। অতীতেও যে ম্যানিফেস্টো বের হতো, সেখানে পরিবেশ সংক্রান্ত 2-4টে কথা থাকতো, এবারও হয়তো থাকবে। কিন্তু এই ম্যানিফেস্টোতে থাকা আর বাস্তবে সে তার পক্ষে কাজ করা দুটো এক জিনিস নয়।
আজকে যারা রাজনৈতিক শক্তি আমাদের এই রাজ্যে প্রশাসন চালাচ্ছে বা কেন্দ্রীয় সরকারে যারা চালাচ্ছে, সর্বত্র এই সংকট আছে। এবং আমি যেটা বলছিলাম যে নিজেরাই নিজেদের কবর খুঁড়ছে কিনা সেটা তারা ভাবছে, এটা নিয়ে আমার সন্দেহ আছে। কিন্তু সেই জন্য হয়তো তাদের এই সচেতনতা অভাব আছে বলেই হয়তো তারা এটা সম্বন্ধে খুব একটা এটাকে গুরুত্বপূর্ণ মনে করছে না। তার ফলে বা তারা হয়তো ভাবছে যে এখান থেকে তারা কোনোভাবে মুক্ত হতে পারবে, নিজেদেরকে মুক্ত করে নিতে পারবে, কিন্তু বৃহত্তর মানুষ যদি মুক্ত না হয় তারা কিন্তু ছেড়ে দেবে না। আজকে ছেড়ে দেবে, কালকে যারা মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি,